এই রেডি হয়েছেন আপনারা? আমাদের ছাত্ররা কোটা আন্দোলন শুরু করেছিলেন। কোটা আন্দোলনের তাদের যা ডিমান্ড ছিল সব কিছু মেনে যাওয়ার পরেও আমাদের সহিংসতা থামেনি, অস্থিরতা থামেনি। আমাদেরকে বাধ্য হয়েই সন্ধ্যা আইন জারি করতে হয়েছে। বাধ্য হয়ে আমাদেরকে মানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আর্মিকেও আমাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আনা হয়েছে। আমরা পর্যায়ক্রমে আজকে আমরা বসছিলাম, আমাদের আইনমন্ত্রী মহোদয়, আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের তথ্য প্রতিমন্ত্রী, আমাদের শিল্পমন্ত্রী এবং আমাদের শ্রম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং আমাদের সচিব, সিনিয়র সচিব বৃন্দ, আইসিটি মন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী এবং আমাদের সচিব, সিনিয়র সচিব এখানে উপস্থিত ছিলেন। আমাদের শান্তি শৃঙ্খলা বাহিনীর, আমাদের পুলিশের আইজিপি এবং এই সব বাহিনী প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধানরা এখানে উপস্থিত ছিলেন। আমরা সারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নিয়ে দীর্ঘ আলোচনা করি। আমরা আলোচনার মাধ্যমে যেটা আমাদের কাছে ভেসে আসছে, উঠে আসছে, আমাদের সব মানে সারা বাংলাদেশেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে এবং স্বাভাবিক হয়ে যাওয়ার কারণেই আমরা আমাদের যে সন্দেহ আইন যেটা আমাদের ছিল সেইটাও আমরা আরও কিছু পরিবর্তন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, সবাই যেন এই সন্ধ্যা আইনটি মেনে চলেন। তাদের নিজেদেরই স্বার্থে আমরা দেশ, আমাদের নিরাপত্তা বাহিনী যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ডিক্লেয়ার করতে পারবে, তাদের সাজেশন দিবে, ততই আমরা মনে হয় আমাদের দেশ মানে স্বাভাবিক অবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত মানে এইটুক শিথিল থাকবে, আর বাকি সময় সন্ধ্যা আইন জারি থাকবে। তো আমাদের সময়ের সবাই আলোচনার প্রেক্ষিতে আমরা আরও কিছু সিদ্ধান্ত আমরা মানে আলোচনা হয়েছে। যেমন শিক্ষাক্ষেত্রে শিক্ষামন্ত্রী মহোদয় এখানে আছেন, তিনি এখন সিদ্ধান্ত নেবেন কবে থেকে প্রাইমারি স্কুল খুলবেন, কবে থেকে মাধ্যমিক স্কুলগুলি খুলবেন, কবে কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ক্রমে তিনি খুলবেন, সেটা সিদ্ধান্ত উনি দিবেন। আমাদের আইসিটি প্রতিমন্ত্রী মানে কবে থেকে মানে ইন্টারনেট চালু করবেন সেটার সিদ্ধান্ত তিনি তার টেকনিক্যাল অবস্থা অবজার্ভ করে এবং তার যে মানে যে অসুবিধাগুলি আছে সেইগুলি শেষ করে কিংবা কবে থেকে দিতে পারবেন সেগুলো তিনি সিদ্ধান্ত তিনি দিবেন। আমাদের তথ্য মন্ত্রী মহোদয় এখানে আছেন, তিনিও সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আমাদের অপপ্রচার হচ্ছে, সব জায়গায় অপপ্রচার হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় যে সমস্ত অপপ্রচার হচ্ছে সেই অপপ্রচারগুলো বন্ধ করার জন্য, এইগুলোকে যাতে সঠিক নিউজটা যেন সারা বাংলাদেশ তো বটেই সারা বিশ্বে যেন প্রচারিত হয় তার জন্য তিনি ব্যবস্থা নেবেন। সে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখানে ছিলেন না, তার মানে আমাদের সিনিয়র সচিব এখানে ছিলেন, তিনিও বিভিন্ন রাষ্ট্রে কিভাবে আমাদের সঠিক নিউজটা যাতে যায়, এই আন্দোলন কারা করেছেন, কারা এই আন্দোলনকারীদের ব্যবহার করেছেন, সেটা তো মানে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে।
আপনারা সবাই লক্ষ্য করেছেন যে ছাত্রদের আন্দোলন যারা শুরু করেন তখন একটা আমাদের সবাই ধারণা করেছি যে ছাত্রদের আন্দোলন একটা অহিংস আন্দোলন, তারা আন্দোলন করবে তাদের দাবির জন্য, এবং আমরা তাদের দাবির প্রতি সবসময় সহানুভূতি আমাদের ছিল। আমরা 2018-তে এই দাবি উঠেছিল, তখনই আমরা স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে আমরা ওই যে কোটাটা, সেই কোটাটা আমরা তখনই কয়েক সেক্টরে বিলুপ্ত করে দিয়েছিলাম। আমাদের সবাই তখন সানন্দে এই মানে এই আন্দোলনকারীরা ফিরে গিয়েছিলেন। মহামান্য হাইকোর্ট সংক্ষুব্ধ হয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান এটার বিরুদ্ধে তারা রিট আবেদন করেছিলেন। হাইকোর্ট সেখানে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন। সেটা কিন্তু আমাদের মাননীয় আইনমন্ত্রী এখানে আছেন, আমাদের সরকারের তরফ থেকে আমরা কিন্তু তার বিরুদ্ধে আমরা আপিল করে দিয়েছিলাম। এই আন্দোলনকারীরা যখন মানে আন্দোলন শুরু করার আগেই কিন্তু আমরা এটা করে দিয়েছি। আন্দোলনকারীরা যখন আবার আন্দোলন শুরু করলেন তখন আমরা বললাম যে যেহেতু আমাদের বাংলাদেশের আদালত সম্পূর্ণ স্বাধীন, বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন, কাজেই এটা আইনের মাধ্যমে এটা সমাধান হওয়া উচিত। আমরা আপিল করেছি এবং যারা সংক্ষুব্ধ হয়েছে তারাও অ্যাডেড পার্টি হিসাবে সেখানে হাইকোর্টে যেন তাদের বক্তব্য দেওয়া হয়। তারা সেই জায়গায় না যেয়ে তারা আন্দোলনেই রয়ে গেলেন। তা আমরা আমাদের মহামান্য বিচারপতি এই রায়টাকে মানে একটা সুন্দর রায়, তার ফুল বেঞ্চে আলোচনার মাধ্যমে একটা সুন্দর একটা রায় দিয়েছেন, এবং কোটা যারা চেয়েছিলেন মানে কোটা আন্দোলন করে তার চেয়ে বেশি তাদেরকে দিয়ে দিয়েছেন। মানে আমাদের মুক্তিযুদ্ধের কোটা 5% এবং 2 নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য 1 করে 2%। একটা সুন্দর সাজেশন সবাই মেনে নিয়েছে, সবাই এদেশের মানুষ সবাই বলেছে একটা সুন্দর সাজেশন আসছে, সুন্দর একটা আসছে। আমরা আন্দোলনকারীরাও সবাই এটা মানে অ্যাকসেপ্ট করলেও আমরা দেখলাম যারা আন্দোলনকারীদেরকে ঢাল হিসাবে নিয়ে আসছিল তারা এটা অ্যাকসেপ্ট করতে পারল না। তারা নানান অজুহাতে আন্দোলনকারীদেরকে প্রভাবান্বিত করে তাদেরকে জোর করে অন্য ধরনের মানে আওয়াজ তখন তোলা শুরু করল। আমরা দেখলাম নানান ধরনের মানে দাবির পর দাবি, কোনো কারো অযৌক্তিক কিছু দাবি, শুধু দাবি নয়, আবারও তারা মানে সমাবেশ মানে হিংসাত্মক কার্যকলাপে মানে ছাত্ররা বাদ দিয়ে ছাত্রদের নামে তখন সেকেন্ড লাইনে যারা ছিল তারা কিন্তু সামনে চলে আসলো। ছাত্ররা যখন আন্দোলন থেকে পিছিয়ে চলে আসছিল ঠিক তখনই যারা নাকি ছাত্রদেরকে ইউজ করত, জামাত, সেই যে 2001 থেকে 2006 আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলা ভাইয়ের উত্থানের কথা। বাংলা ভাই যেভাবে মানুষকে হত্যা করে 2 পা উপরে তুলে দিয়ে মানে লটকেই রেখেছিল এবং তার মৃত্যু মানে না হওয়া পর্যন্ত এবং তাদের আত্মীয় স্বজনরা এনে তার যে এই অবস্থাটা দেখিয়েছিল, ঠিক সেই রকমভাবে ঠিক সেই কায়দায় আমরা দেখলাম আমাদের 2 পুলিশ সদস্য এবং 1 রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা এইভাবে প্রকাশ্যে ঝুলিয়ে তারা এই দৃশ্যটির অবতারণা করেছিলেন। আপনারা সবাই দেখেছেন। এই আন্দোলনে এই পর্যন্ত আমাদের কাছে যা আসছে, আমরা হাসপাতাল এবং আমাদের থানায় যে সমস্ত রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী 150 জনের আমরা সুনিশ্চিত। আমরা সবার জন্য দুঃখ প্রকাশ করছি। এই 150 জনের মধ্যে এখানে পুলিশ সদস্য রয়েছে, এখানে সাংবাদিকরা রয়েছে, এখানে আমাদের রাজনৈতিক কর্মীরা রয়েছে, সাধারণ পথচারী রয়েছে এবং কয়েকজন ছাত্রও রয়েছে। তাদের জন্য সবার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা সেই জন্য আজকে
সারা দেশে আমরা শোক দিবস হিসাবে আমরা এই দিনটি পালন করেছি। তা আমরা মনে করি যারা প্রাণহানি ঘটেছে তাদের পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। আমরা মনে করছি যে ছাত্র ভাইরা যারা নাকি এই আন্দোলনের জন্য আসছিলেন তাদের যেহেতু দাবি, সব দাবি আমরা মেনে নিয়েছি, তারা ফিরে যাবেন, তাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ফিরে যাবেন, এইটাই আমরা আশা করি। আর একটা যে কারফিউটা মানে আমাদের এই সন্দেহ আইন সব জেলা ম্যাজিস্ট্রেটরা আমরা বলে দিয়েছে, তাদের এলাকায় তাদের অবস্থা বুঝে তারা দিবে। এইটা শুধু ঢাকা মহানগর, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীর জন্য এটা প্রযোজ্য। ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদীর জন্য। এই ছিল আমাদের মানে আজকের আলোচনার বিষয়বস্তু। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে ইনফর্ম করছি। এই শুনুন, একটু শুনুন। অনেকেই বলছেন আমরা গণগ্রেপ্তার করছি। কোনো গণগ্রেপ্তার আমরা করছি না। আমাদের যেভাবে এমন কোনো জেলা নাই যেখানে তারা এই ধ্বংস না করলেও তারা মানে নানান ধরনের এই অবস্টাকেল ক্রিয়েট করেছেন। আর ধ্বংসর জায়গাগুলো আপনারা সবাই দেখেছেন। আমাদের জাতীয় সম্পদ নষ্ট করেছে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছেন, আমাদের প্রাণহানি ঘটেছেন। দেখেন আমরা যেগুলোর নাম বললাম এগুলো এদের প্রাণহানি ঘটেছে। আমাদের 3 পুলিশ সদস্যকে তারা হত্যা করছে, আমাদের 1 আনসার সদস্যকে হত্যা করেছে, আমাদের অন্তপক্ষে 10 জন পুলিশ সদস্য এবং র্যাব সদস্য এখনো মৃত্যুর সঙ্গে তারা মানে পাল্লা নিয়ে বেঁচে আছেন। আপনারা দেখেছেন 2 সাংবাদিকের পরে এক নারী সাংবাদিককে কিভাবে নাজাহাল করেছেন। এই বর্বরতার বোধহয় আর কোনো উদাহরণ কোনো দেশে এরকম দেখাতে পারবে না। একজন নারী সাংবাদিককে কিভাবে তারা হেনস্থা করেছেন। আমরা সব কিছুরই নিন্দা জানাই এবং আমরা যারা মানে হত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। আমাদের তথ্য মতে, গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি। ভুলক্রমে যদি কেউ আবার মানে নিয়ে আসে, আমাদের থানায় অফিসাররা তাদের চেক করে যাদের মনে করে যে নিরপরাধ তিনি, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। কাজেই আমরা গণগ্রেপ্তার হচ্ছে না। হ্যাঁ, গ্রেপ্তার আমরা করেছি কারণ এই যে ধ্বংসর কাণ্ড আপনার যাত্রাবাড়িতে দেখেছেন। আমরা 4 দিন পর্যন্ত যাত্রাবাড়িতে আমাদের নিরাপত্তা বাহিনী একবার গিয়েছে, আবার চলে আসছে, একবার গিয়েছে, আবার চলে আসছে। কারণ সেখানেই পুলিশ হত্যা করেছে, সেখানে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছে। সেখানে পুলিশের কোনো লোকরে মানে থাকলে মাইকে অ্যানাউন্স করেছে যে পুলিশ সদস্য যে বাসা থাকে সেই বাসা পুড়িয়ে দেওয়া হবে। এই ধরনের অ্যানাউন্সমেন্টও হয়েছে। আপনারা এও শুনেছেন এক পুলিশ সদস্যকে ধরিয়ে দিলে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আবার ছাত্রলীগের মানে কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারলে তাকে 5,000 টাকা দেওয়া হবে। এইগুলো তো কোনো ছাত্রদের কর্মকাণ্ড নয়, এটা একটা ছাত্র আন্দোলনের কর্মকাণ্ড নয়। এর পিছনে যারা ছিলেন তাদেরই একদম সংঘবদ্ধভাবে তারা কল্পনা মানে একটা রিহার্সাল দিয়ে একটা প্ল্যান করে আমাদের রাষ্ট্রকে মানে অচল রাষ্ট্র বানানোর জন্য এই যে পরিকল্পনাটা ছিল। কাজেই যারাই কর্মকাণ্ড করেছেন সবাই এরা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছেন। তাদের এগেনস্টে যে ধরনের আইন অনুযায়ী ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই হবে। অবশ্যই আমরা কোনো মানে নিরপরাধ ব্যক্তিকে আমরা অন্তরীণ করব না
এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেব না নিরাপরাধ ব্যক্তিকে। ধন্যবাদ আপনাদেরকে। ঠিক না, আপনি দেখেছেন ধ্বংসলীলাটা, আপনি দেখছেন সেতু ভবনে কিভাবে ধ্বংস, আপনি কিভাবে দেখেন নাই নরসিংদীদের মানে কিভাবে কারাগার ভেঙ্গে লুটপাট, আপনি দেখেন নাই কিভাবে যাত্রাবাড়ির আমাদের পুলিশ সদস্যকে লটকে রেখেছে। আমাদের পুলিশ বাহিনীরও কর্তব্য তার জীবন বাঁচানো। 2 সাংবাদিককে মেরে ফেলছে, আপনি দেখেননি? এইটা পুলিশ বাহিনীরও কর্তব্য, তার উপরে সিআরপিসি এবং অন্যান্য আইনে যেটা দেওয়া আছে তার জীবন রক্ষা করার দায়িত্ব পুলিশ বাহিনীর। কাজেই পুলিশ বাহিনী প্রথম যা করার অতি ধৈর্যের সঙ্গে তারা প্রথম বলছে, ধাক্কিয়েছে, সরে যেতে বলছে, যায়নি। আপনারা তারপরে দেখেছেন টিয়ার গ্যাস ছাড়ছে, যায়নি। জল কামানের গাড়ি পুড়িয়ে দিয়েছে, যেখানে আগুন ধরেছে ফায়ার সার্ভিসে গাড়ি যেতে চেয়েছে ফায়ার সার্ভিসে গাড়ি পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, উত্তরায় মানে কি যে বিভৎস। আপনারা ওই যে জাহাঙ্গীরের আমাদের জনপ্রিয় মেয়র, এক্স মেয়র জাহাঙ্গীরের মানে এক স্টাফকে কিভাবে লাশকে ঝুলিয়ে রাখছে, ওখানে আমাদের পুলিশ বাহিনী যেতে পারে নাই, পুলিশ বাহিনী ফেরত আসছে। তারপরে আমরা বিজিবি পাঠিয়েছি, বিজিবিও যেতে পারে নাই এই যে আমাদের এই পিডিবি ভবনে। তখন কি আমরা আমাদের বাধ্য হয়ে আইন শৃঙ্খলা, হ্যাঁ, আমাদের হেলিকপ্টার ইউজ করতে হয়েছে। আমরা হেলিকপ্টার ইউজ করে আমরা কেনেডি ইউনিভার্সিটি থেকে আমাদের পুলিশ সদস্যকে হেলিকপ্টারের মাধ্যমে নিয়ে আসতে হয়েছে। আমাদের নারায়ণগঞ্জে এক হসপিটাল, সেখানে আমাদের একটা ফ্লোরে আমাদের হাইওয়ে পুলিশের একটা ক্যাম্প ছিল, সেই হসপিটাল সুদ্ধা পুড়িয়ে দিয়েছে। আমাদের সেখানেও হেলিকপ্টার দিয়ে আমাদের সেই রোগীদের মা এবং বাচ্চাদেরকে পুলিশ কীভাবে রক্ষা করেছে সেটা দৃশ্য আপনারা দেখেছেন। আবার এই শুধু দৃশ্য আপনারা দেখেন নাই, আপনার সেই হাসপাতাল থেকে বের করার জন্য সেখানেও আমাদের হেলিকপ্টার ইউজ করতে হয়েছে। এই সমস্ত ধ্বংসযজ্ঞ আমরা মানে আমাদের পুলিশ, আমাদের বিজিবি, আমাদের মানে র্যাব, আমাদের সবাই আনসার সবাই অতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছেন। না পেরে তারপরে আমাদের সেনাবাহিনী আসতে হয়েছে। যেখানে না পেরেছে সেখানে বাধ্য হয়ে জীবন রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য মানে এই গুলি করতে বাধ্য হয়েছে। এবং এইগুলো সব আপনারা জানেন, এই সবগুলোর মানে হিসাব নিকাশ আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাখেন। এবং এখানে কোনো একটি গুলি, কোনো একটি মৃত্যু যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে সেই জন্য তাদেরকে মানে একটা ইনকোয়ারি হয়। কাজে সেগুলি হবে ইনশাল্লাহ। আপনারা আমাদের ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটা বিচার বিভাগীয় একটা কমিশন এখানে হয়েছে, তারাও একটা সুন্দর রিপোর্ট দিবে। আমরা মনে করি কি ঘটনা ঘটেছিল এই কয়েকদিনে সেই সমস্ত একটা রিপোর্ট আসবে। আমরা সারা বিশ্বকে জানাতে পারবো যে কি ঘটনা ঘটেছিল। স্বাধীনতা বিরোধী শক্তি যে কি ঘটনা ঘটাতে চেয়েছিল, এরা স্বাধীনতার শুরুর থেকেই আমাদের মানে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়েছে। আমরা 2001 থেকে 2006 আমরা দেখেছি জঙ্গির উত্থান, বাংলা ভাইয়ের উত্থান দেখেছেন। আমরা এদেরকে সবসময় দেখেছি এই জামাত শিবিরের আশ্রয় প্রশ্রয়। এরা মানে আমাদের সারা দেশে জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল। আপনারা দেখেছেন 63টি জেলায় একসঙ্গে বোমা ফাটিয়েছিল। এরাই সব একত্র হয়ে এই ঘটনাগুলি ঘটাচ্ছে। এটা আর কেউ অজানা নাই। আপনারা সাংবাদিক, আপনারাও ভালো জানেন। কাজেই যেটা সঠিক নিউজ সেটা আপনারা দিবেন এবং সারা বিশ্বকে জানাবেন, এইটাই আমরা আশা করি। তদন্ত কমিশনের কথা আপনি বলছেন, তদন্ত করছে তারা, কিন্তু তাদের তো 6 জন বিষয়ে নিহতের বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে আপনারা বলছেন যে 150 জনে আছে সরকারি যেটা তদন্ত তারা করবেন কিনা বা এর জন্য নতুন কোন কমিশন। দেখেন তদন্ত কমিশন যেটা দেওয়া হয়েছে 16 থেকে 20 করে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা আমাদের আপনি যে তদন্ত কমিশনের, আমি কিন্তু কোনো প্রশ্ন নিব না,
আপনি যে তদন্ত কমিশনের কথা বলেছেন, সেই তদন্ত কমিশনের টিওআর কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন প্রজ্ঞাপন চলে গেছে। ওনারা 21 তারিখ পর্যন্ত যেই সব ঘটনা হয়েছে সেটা করতে পারেন। এবং আমরা যেহেতু এর পরিধি এবং তার অনুসন্ধান এবং তদন্তের স্কোপ অনেক বেড়ে গেছে, আমরা চিন্তা ভাবনা করছি যে তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে 3 জনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারি। ধন্যবাদ। নো নো হি উইল আনসার দ্য কোশ্চেন। সেটা তো আমি বলেই দিয়েছি। এটা আইনমন্ত্রী মহোদয় বলছেন এটা প্রক্রিয়ায় রয়েছে, এটা প্রক্রিয়ায় রয়েছে জামাতের ব্যাপারটা। না, এই কথা আমি বলি নাই, কিন্তু শুনুন, সিদ্ধান্তের কথা ওনার সাথে আলোচনা করে প্রক্রিয়া, কিন্তু আজকের আলোচনার মধ্যে এই কথা উঠেও নাই। বলেন। না না, এই শুনুন, আমি তো স্পষ্ট করে বলে দিয়েছি, আইনমন্ত্রী মহোদয় আপনাদের জানিয়েছেন যেটা, সেটা প্রক্রিয়াধীন রয়েছে। এটা এটা এটার এটার বিষয়ে আর কিছু বলা এদের বিষয়ে যারা নাকি আমাদের প্রাথমিক অবস্থায় যারা সুনিশ্চিত এর সঙ্গে জড়িত ছিল তাদের আইডেন্টিফাই করে তাদের বিচারের মুখোমুখি করব, এটা একটা। আরেকটা, তারা প্রতিবারই এই ধরনের মানে জঙ্গির উত্থান বলুন, সন্ত্রাসের মানে কার্যকলাপ চালানো বলুন, এগুলি করে যাচ্ছে। কাজেই এটা নিয়ে এখন 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। আমি টাইম বলতে পারবো না, এটা প্রক্রিয়া চলছে। এটা হয়তো 1 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, 1 দিনও হতে পারে, মানে 2 দিন হতে পারে, এর বেশি কিছু আমি বলতে পারবো না।